গল্পের নাম হৃদয় কোঠায় পূর্ণিমার চাঁদ। কলমে শার্লিন হাসান। শেষ পর্ব। সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নেয় নিবরাস আনায়া সহ। আনায়া কিচেনে গিয়ে কফি বানিয়ে নিয়ে আসে নিবরাসের জন্য। পুরো বাড়িতে তারা দুজন আর তার বাবা আছে। সে নিজের রুমে। নিবরাস কফি শেষ করে ফোন হাতে নেয়। আনায়ার থেকে বিদায় নেয়। আবার কবে আসে ঠিক নেই। নিবরাস যাওয়ার জন্য পা বাড়াতে আনায়া তার পাঞ্জাবির কলার চেপে ধরে। নিবরাস আনায়ার দিকে তাকায়। হুটহাট এমন কিছু নিবরাসের বোধগম্য নয়। আমি আবার কি করলাম? এখানে তো তারিশা নেই। আরে সেটা না। আপনি চলে যাচ্ছেন, আমার থেকে পারমিশন নিয়েছেন। যদি শ্বশুর চলে আসে তাহলে সমস্যা। আপনি পরপুরুষ নাকি? সমস্যা হবে না। আয়ানাকে আমি রুলস দিয়েছিলাম সেদিন। আর আমাদের দেখা হতে অনেক লেট হবে। আগে বলবা তো। নিবরাস আনায়ার কপালে চুমু খায়। গেলাম মহারানী। নিজের খেয়াল রেখো। শুনুন, তারিশার থেকে দূরত্ব বজায় রাখবেন। আর নিজের খেয়াল রাখবেন। হিংসুটে বউ। ও আমার কাজিন। আনায়া চোখ গরম করে তাকায়। নিবরাস তাতে চুপসে যায়। আমতা আমতা করে বলে, আরে ওকে পাত্তা দেওয়ার টাইম আছে নাকি আমার? তুমি এসব নিয়ে চিন্তা করো না। মনে থাকে যেন। নিবরাস মাথায় নাড়িয়ে বেরিয়ে পড়ে। আনায়া নিজের রুম গুছিয়ে কিচেনের দিকে হাঁটা ধরে তার বাবার জন্য চা বানাতে। নিবরাস বাড়িতে এসে চেঞ্জ করে নেয়। আজকে পার্টি অফিসে যাবে, কিছু কাজ আছে। রোহিত পরাগকে বলে দিয়েছে। তারিশা আজকে হোস্টেলে চলে যাবে। তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়েছে। মাইশা মিসবাহ আগামী কালকে চলে যাবে। নিবরাসের ব্যস্ততা মিসবাহকেও তেমন সময় দেয় না। সেও তার পড়াশোনা নিয়ে ব্যস্ত, মামুকে কাছেই পায় না। রুম থেকে বের হতে তারিশা সামনে পড়ে নিবরাসের। নিবরাস সেদিকে না তাকিয়ে হাঁটা শুরু করে। তখন তারিশা বলে, ভাইয়া একটু দরকার ছিল। নিবরাস থেমে বলে, কি দরকার? আমি তো হোস্টেলে চলে যাচ্ছি। তো কিছু না। নিবরাস বাঁকা হেসে বলে, আমার প্রতি মিনিটের ইনফরমেশন শামীম সর্দারকে দিতে পারবে না, এটাই তো সমস্যা। নেই, ফোনটা দিয়ে যেও, তোমার হয়ে আমি নিজেই ওকে ঘন্টায় ঘন্টায় নিউজ দেব। তুমি আমার 12 লাখ টাকা তোর জন্য খোয়াতে হয়েছে। খুব সুন্দরভাবে শামীমের লোকদের বাড়ির পথ চিনিয়েছিলি, তাই না? তাদের সাথে দাঁড়িয়ে গাড়িতে বোম রেখেছিস। তারিশা চুপসে যায়। নিবরাস কাঠখোট্টা গলায় বলে, সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। ভাবছি তোকে জেলে ঢুকিয়ে দেব। অবশ্য আগে শামীম সর্দারকে সামনে আনি। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করে আনব। আর আমার 12 লাখ টাকা বা একটা গাড়ি, তোর ইচ্ছে যেটা দিতে মন চাইবে। তবে 12 লাখ টাকার ক্ষতিপূরণ তুই দিবি। আমার কাছে এত টাকা নেই। তাহলে কিডনি আছে না? একটা বিক্রি করে দে। ভাইয়া ডোন্ট ওয়ান্না টক। আমি যখন বলবো তখন আমার 12 লাখ টাকা রেডি রাখবি। নিবরাস আর এক মুহূর্ত ও দাঁড়ায়নি। কেটে যায় 1 সপ্তাহ। তারিশা নিজের হোস্টেলে থাকে। শুক্রবার বাড়িতে আসে, আবার শনিবার চলে যায়। আনায়া মির্জা বাড়িতে এখনো আসেনি। সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। নিবরাসের সাথেও তেমন কথা হয় না। এই টুকটাক কথা ছাড়া। সে জানে তার বরটাও ব্যস্ত। নিবরাস সন্ধ্যার দিকে আনায়াকে কল করে জানায় সে আসবে।
আনায়া কিছু বলেনি। জিয়াউর রহমানকে বলে দিয়েছে নিবরাস আসবে। সন্ধ্যায় সোফায় মুড অফ করে বসে আছে আনায়া। আজকাল তার মনটা খারাপ যাচ্ছে। মাঝে মধ্যে নিজেকে অনেকটাই তুচ্ছ মনে হয়। কিছুতে আগাতে মন চায় না। কেমন লাগে নিজেও বুঝে না। এক প্রকার একাই থাকে আনায়া। জিয়াউর রহমান ল্যাপটপের সামনে বসে আছেন। আনায়াকে বলেছেন কাজের বুয়াকে কল দিয়ে আসতে বলতে, রান্না করে দিয়ে চলে যেতে। আনায়া বারণ করে দিয়েছে, সে নিজে রান্না করতে পারবে। সময় দেখে আনায়া উঠে পড়ে নিবরাসের পছন্দের গরুর মাংস রান্না করবে সে। সেবারতে তারিশা রান্না করে খাওয়ালো। মনে আসে আনায়ার, জেলার্স ফিল হচ্ছে না তার। তার মনে হচ্ছে এখন যদি তারিশা নিবরাসের সাথে লং ড্রাইভে ও যায় আনায়ার কিছু যায় আসবে না। আনমনা হয়ে অনিয়ন কাটছে আনায়া। মনোযোগ উচ্ছন্নে গেল তার। কোনোরকম রান্না চেপে রুমে গিয়ে বসে পড়ে সে। মেঝেতে থাকা কার্পেটে নিজের পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে খুঁটছে সে। নিবরাস এসে জিয়াউর রহমানের সাথে কথাবার্তা বলে নেয়। আনায়ার রুমে আসতে দেখে আনায়া বসে আছে নিচের দিকে তাকিয়ে। নিবরাস হাসিমুখে ভেতরে প্রবেশ করে। আনায়াকে জ্বালানোর জন্য বলে, জানো আজকে না তারিশা বাড়ি এসেছিল। রান্নাটাও ওই করেছে। কেমন হয়েছে রান্না? হ্যাঁ ভালোই। ওর রান্না সবসময় ভালোই হয়। ওহ। আনায়া কোন রিয়েক্ট করেনি। নিবরাস কিছুটা অবাক হয়। চুপচাপ সোফার উপর পায়ের উপর পা তুলে বসে নিবরাস। আনায়া উঠে কিচেনে যায়। নিবরাসের জন্য ঠান্ডা শরবত নিয়ে আসে। আনায়া তোমার মন খারাপ? না, আমার মন খারাপ হবে কেন? মন খারাপের কারণের অভাব থাকে না। না, এমনিতে ভালো লাগছে না আমার। চলো রাতের শহরটা ঘুরি। ভালো লাগছে না। নিবরাস হাতের গ্লাসটা রেখে উঠে দাঁড়ায়। আনায়ার দিকে এক নজর তাকিয়ে বলে, এদিকে আসো তো। কেন? মানুষ জামাইয়ের কাছে কেন আসে? আপনার চুমু খাওয়ার ইচ্ছে থাকলে সেটা প্রত্যাখ্যান করুন, না হলে মাথা ফাটিয়ে দেব। এই আমাকে দেখলে কি মনে হয় আমি তোমাকে শুধু চুমু খাবো? জড়িয়েও তো ধরতে পারি। আমার মজা করার মুড আসছে না। প্লিজ আমায় কিছু বলবেন না, আর রুড বিহেভ করলে আমি সরি। কখন কি বলে বসি ঠিক নেই। নিবরাস ঘড়ির দিকে তাকায়। 10টার উপরে বাজে। আনায়ার দিকে তাকিয়ে বলে, চলো ডিনার করব। চলুন। জিয়াউর রহমান সহ তারা রাতের ডিনার করে নেয়। আনায়া কিচেনে যায় কফি বানানোর জন্য। নিবরাস জিয়াউর রহমানের সাথে বসে কথা বলছে। বেশি কথা বলতে পারেনি জিয়াউর রহমানের, কাজ আছে সেজন্য সে রুমে চলে যায়। নিবরাস আনায়ার কাছে যায়। তার কফি বানানো অলমোস্ট শেষ। নিবরাস যেতে আনায়া টেবিলের উপর থেকে কফির মগটা নিবরাসকে দিয়ে দেয়। নিবরাসের ভালো লাগছে না তার বউয়ের এমন এড়িয়ে চলা। চুপচাপ না বলা কথার মাঝেও অনেক কিছু লুকিয়ে থাকে। আনায়া তার বাবার কফির মগ নিয়ে চলে আসে। নিবরাস যে দাঁড়িয়ে আছে সেদিকে খেয়াল নেই। নিবরাস দাঁড়িয়ে আনায়ার যাওয়া দেখছে। তার মনে হচ্ছে আনায়াকে দূরে রেখে দূরত্ব তৈরি হয়ে গেল না তো। কিছু পড়ার শব্দে নিবরাসের টনক নড়ে। কিচেন থেকে বেরিয়ে আসতে দেখতে পায় আনায়া কফির মগের দিকে তাকিয়ে আছে, যেটা তার হাত থেকে পড়ে ভেঙে গেছে। নিবরাসকে দেখে আনায়া বলে, ওটা ওটা আমি ভাঙিনি, আমার হাত থেকে কিভাবে যেন পড়ে গেছে। ওটা আমি ভাঙিনি, বিশ্বাস করুন। রিল্যাক্স, এতে উত্তেজিত হওয়ার কিছু নেই পাখি। আনায়া ফ্লোরেই বসে আছে।
গরম কফি তার পায়ে পড়েছে সেদিকে খেয়াল নেই তার। নিবরাস বেশ অবাক হয় এতে। আনায়ার দিকে একনজর তাকিয়ে বলে, পায়ে কফি পড়েছে তো? কোথায়? তোমার কি হয়েছে আনায়া? এমন বিহেভ কেন করছো? আমার ভালো লাগছে না নিবরাস। আমি মনে হয় না বেশি দিন বাঁচব। বাজে কথা ছাড়ো। তোমার মাথাটা পুরো গেছে। আমার নিজেকে পাগল মনে হয়। প্লিজ আমাকে একটু শান্তি খুঁজে এনে দাও, আর কিছু চাই না। আচ্ছা চলো, তোমার পা তো পুড়ে গেল মনে হয়। আনায়া উঠে দাঁড়ায়। নিবরাসের সাথে রুমে চলে আসে সে। ওয়াশরুমে গিয়ে পা ধুয়ে খাটের উপর বসে পড়ে। নিবরাস কফি শেষ করে বলে, চলো তোমায় এক জায়গায় নিয়ে যাব। উহু, যাব না আমি। চলো না, আমি বলেছি তো। আনায়া উঠে দাঁড়ায়। নিবরাস সহ তারা গাড়িতে বসে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। নিবরাস তাকে নিয়ে খোলামেলা একটা জায়গায় গাড়ি থামায়। আনায়া বাইরে নামতে মৃদু বাতাসের দেখা পায়, যেটায় কোন কৃত্রিমতার ছোঁয়া নেই। আনায়া প্রাণ ভরে নিঃশ্বাস নেয়, নিজেকে অনেকটা হালকা করে। নিবরাস ফোনের দিকে তাকিয়ে বলে, আচ্ছা তোমার হার্টের যে প্রবলেমটা সেটার জন্য ডক্টরের কাছে আর যাওনি? আমার হার্টে প্রবলেম আপনি কিভাবে জানলেন? তোমার সম্পর্কে আমি সবই জানি। তোমার যদি কিছু জানার প্রয়োজন হয় তোমার সম্পর্কে আমায় জিজ্ঞেস করে নিতে পারো। আপনি আসলে কে বলুন তো? নিবরাস মির্জা, তোমার বর। একদিন বলেছি কোন রহস্য রাখবেন না আমার সামনে। আমি একটা খোলা ডায়েরি পড়তে থাকো আমায়। ইয়ার কি করছেন? না শোনা, ইয়ার কি করতে ভালো লাগে না আমার। আচ্ছা তুমি শান্তি পাচ্ছে না তাই না? ওপারে গেলে শান্তি পাবা নিশ্চয়। হুম পাবো। তুমি আগে যাও, তার পেছনে দিয়ে আমিও আসছি। আমার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করে। আগে কাজ সম্পূর্ণ করুন, তারপর একসাথে না হয় যাব। আপনাকে একা রেখে যেতে পারবো না, কারণ তারিশা আছে না। এই তো লাইনে এসেছো। জেলার্স হচ্ছে। হবে না। হাসে নিবরাস। আনায়া তাতে পাত্তা দেয় না। কিছুক্ষণ পর নিবরাসের বুকে লেপ্টে যায়। নিবরাস ও তাকে জড়িয়ে ধরে, কপালে নিজের অধর ছোঁয়ায়। বিশিষ্ট খান কোম্পানির ওনার জায়ান খান, যিনি খুব সাধাসিধা ভাবে থাকলেও খুবই ডেঞ্জারাস একজন। নিজের বাড়ির গৃহকর্মেই বন্যা নামের মেয়েটির সাথে জোর করে দিনের পর দিন শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। তারই কিছু ভিডিও প্রমাণ পেয়েছে পুলিশ। এছাড়া খান কোম্পানি বছরে কোটি টাকার বেশি লাভ করে। এটা নিয়েও সন্দেহ পোষণ করছে পুলিশ। তাদের কোম্পানির সবকিছুর উপর করা তদন্ত চলছে। জায়ানকে পুলিশ গ্রেফতার করেছে। চ্যানেল জুড়ে খবর চলছে। জায়ানের মাথা হ্যাং ধরে যায়, কিভাবে কি হচ্ছে আর হলো। প্রথমত তার ক্ষোভ চলে আসে সিতারা আহমেদের উপর। বা যে স্বপ্ন দেখে জায়ান ঘুম থেকে ধরফরিয়ে উঠে, তড়িঘড়ি ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দেয়। রাত তখন 2:30। জায়ানের মনে ভয় ঢুকে যায়। শেফ আসলে সিতারা আহমেদকেও ছাড়বে না। একমাত্র সিতারা আহমেদ যে তার সব সিক্রেট জানে, এছাড়া বাইরের এলটা কাকপক্ষীও না। কিন্তু সিতারা আহমেদ এটা কখনো কাউকে বলবে না, কারণ তার সিক্রেট জায়ান জানে। চিন্তা একদিকে রেখে জায়ান পুনরায় শুয়ে পড়ে এবং নিশ্চিন্তে ঘুম দেয়। পরের দিন সকালে আহিয়া নাস্তা করে তার বেকনিতে বসে। তাহিয়াকে বেশ মনে পড়ছে তার। নিবরাসকে এই মুহূর্তে খুন করতে মন চাইছে তার। শুধু নিবরাসের জন্যই তার বোনের এই অবস্থা। খুব করে মন চাচ্ছে বোনের স্মৃতিগুলো বিচরণ করতে।
তাই তো উঠে মেমোরি কার্ডটা নেয় আহিয়া। ফোনে ঢুকিয়ে মেমোরি কার্ড সে চেক করতে থাকে। হঠাৎ কয়েকটা ভিডিও তার সামনে আসে। আহিয়া আর দেরি না করে ভিডিও ওপেন করে। যেটার একটা ভিডিও এরকম ছিল, সিতারা আহমেদ কয়েকজন ভদ্রলোকের সাথে বসে মিটিং করছে। তাদের কথাবার্তা হচ্ছিল পরের মাসে কয়টা বাচ্চা জোগাড় করতে পারবে আর তাদের পাচার করতে পারবে। সিতারা আহমেদের এমন কথা আহিয়া যেন হতভম্ব হয়ে যায়। তার ফুফি আর যাই হোক এরকম করতে পারে না। কিছুতেই না। পরের ভিডিওটা দেখে যেখানে জায়ানের সাথে বসে কথা বলছে, নিবরাস কোন ভাবে জেনে গিয়েছে আমাদের এই বিজন্যাসের ব্যাপারে। আমার কি মনে হয় জানো জায়ান, কেউ আমাদের পেছনে পড়েছে। ছদ্মবেশে কেউ প্রমাণ জোগাড় করছে। কিন্তু সেটাকে আমার কাউকে সন্দেহ হয় না। কারণ এমন কেউ নেই আমাদের পেছনে পড়বে। নিবরাস তার রাজনীতি নিয়ে ব্যস্ত। সিতারা আহমেদ কিছুক্ষণ চুপ থেকে বলে, নাজিয়া, আরে না, তুমি কি যে বলো, ওর এসব দেখার শ্রয় আছে বুঝি? ক্লাস 9-এ পড়া মেয়ে এসবের কি বুঝবে? আমার মেয়েকে ছোট ভেবে ভুল করো না। ওর বুদ্ধি তোমাকে ছাড়িয়ে গেছে। সে যাই হোক আমাদের পেছনেও পড়বে না। তাহলে আহিয়া, ও কোন দুঃখে পড়বে? ও নিজের লাইফ নিয়ে ব্যস্ত। ওকে দেখে এসব মনে হয় না। সে যাই হোক, যেই প্রমাণ জোগাড় করুক আমার হাত থেকে বেঁচে প্রমাণ নিবরাস অবধি যাবে না। তাই পেন আর অ্যাসিডে নিজেকে বিসর্জন দিতে হবে। হুহ, জানি। আমার কি মনে হয় জানো? কি? এই তাহিয়া নিবরাসকে পছন্দ করে, ভালোবাসে। সে নিশ্চয়ই নিবরাসের ক্ষতি চাইবে না, উল্টো নিবরাসের কাজকে সহজ করতে চাইবে। এই ধরে সমাজ থেকে আমাদের দূর করা নিবরাসের লক্ষ্য। আর তাহিয়া সেই সুযোগ কাজে লাগিয়ে নিবরাসের মনে জায়গা করে নিবে। তাহলে তাহিয়া হিসাবে তো তাই বলে। তাহলে আর কি, কয়েকদিন খোঁজ চালাও। তারপর যদি সত্যি হয় রাস্তা থেকে সরিয়ে দাও। খোঁজ চালানোর কিছু হয়নি। ওই আসল কালপিট যে আমাদের ধরিয়ে দিতে চায়। আমি ভাবছি কি জানো? কি? নিবরাসের সাথে তাহিয়ার দেখা হবে, এরপর তাকে কিডন্যাপ করে খুন করব যাতে করে দোষটা নিবরাসের উপর পড়ে। এক ঢিলে দুই পাখি মারব। আহিয়া, তাকে সামলানোর দায়িত্ব আমার। তারপর আর কোন ভিডিও হয়নি এটায়? আহিয়ার হাত থেকে ফোনটা আপনা আপনি খাটের উপর পড়ে যায়। দুচোখ বেয়ে অশ্রু পড়ছে। অথচ সে এতদিন নিবরাসকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু নিবরাস এসবের কিছুতেই নেই। আহিয়া নিজেকে শক্ত করে নেয়। সে সিদ্ধান্ত নেয় সেই এর শেষ দেখে ছাড়বে। নিবরাস, তাহিয়া, আনায়া, নাজিয়া ওরা পড়ে। আহিয়া নিজে সবার সামনে সব নিয়ে আসবে যেহেতু তার কাছে কিছু প্রমাণ আছে। বিশেষ করে তার বোনের খুনের প্ল্যানিং করা ভিডিও। কিন্তু এটা তো পুরো যৌক্তিক না। কারণ এই ভিডিওর সাপেক্ষে এই কথাটাও আসে যে আসল কালপিটকে ধরা যায়নি। হয়তো নিবরাস ও খুনটা করেছে, না হয় সিতারা আহমেদ প্ল্যানিং করেছে বলে যে খুন করেছে এমনটাও না। হয়তো নিবরাস কোন ভাবে জেনে খুন করে গেমটাকে পুরো ঘুরিয়ে দিয়েছে। এটাও প্রশ্ন আসতে পারে। কিন্তু আহিয়া বিশ্বাস করে নিবরাস এসবে জড়িত না, উল্টো তাকে ফাঁসানো হয়েছে। মেমোরি কার্ডটা খুব যত্ন সহকারে রাখে আহিয়া। এখন আরও কিছু প্রমাণ চাই তার। তার বোনকে যেখানে খুন করা হয়েছিল সেই স্থান, সেই সময়ের গার্ড বা লোক, তাদের কারোর খোঁজ চাই তার। কিন্তু কিভাবে?
1 বছর আগের জিনিস এখন কিভাবে জানবে, যেটা 4 দেওয়ালে সমাপ্তি ঘোষণা করে হয়েছিল? আহিয়ার মাথা কাজ করছে না। শামীম সর্দার এই ব্যাপারে কিছু জানে? মনে হয় না জানে। সে তো শুধু নিব্রাসের জায়গায় বসতে চায়, শিশু পাচার করতে না। আনায়া ভার্সিটি এসেছে আজকে। মারিয়ার সাথে খুনসুটিতে মেতে উঠেছে। এই তো নিব্রাসকে নিয়ে একের পর এক কথা খোঁচাচ্ছে মারিয়া। আনাও বেশ মজা নিচ্ছে। ক্লাস শেষ করে তারা বের হয় ভার্সিটি থেকে। গেট পেরিয়ে আসতে দেখে নিব্রাসের গাড়ি দাঁড় করানো। তবে সিকিউরিটি গার্ড আছে তার সাথে। অনেক ভিড় জমেছে জায়গাটায়। আনায়া যাবে কি যাবে না ভাবছে। এত মানুষের ভিড়ে না জানি চাপা পড়ে। এত সব ভাবনার মাঝে মারিয়া তাকে ধাক্কা দেয়। যা, তোর মাইন চলে এসেছে। অন্য কারোর সাথে সাইন করার আগে গ্রেপ্তার করে বাড়ি নিয়ে যা। গ্রেপ্তারটা হাত করা পড়ি না, ঠোঁটকরা পরিয়ে। ঠোঁট করা কি বান্ধবী, যেটা তোমার বর তোমায় উঠতে বসতে দেয়? আই মিন চুমু। এতগুলো মানুষের সামনে চুমু খাবো? তোর জামাইয়ের আবার লজ্জা কম? সে এসব মাইন্ডে নিবে না, গিয়ে খেয়ে নে। ছি ছি ছি। আস্তাগফিরুল্লাহ। দিনে দুপুরে পাবলিক প্লেসে আমি রোমাঞ্চ করব? আমাদের এত সুন্দর বেডরুম থাকতে আমি চাই না গাড়িতে কলঙ্কের দাগ লাগাই। গাড়িতে বসেও তো রোমাঞ্চ চলে তোদের, সেটা লোকচক্ষুর আড়ালে। সে সব বুঝলাম, খালামনি হব কবে? এখন না, আরো কয়েক বছর যাক, দেখা যাবে। যা। এভাবে আমাকে না বলে নিজে বিয়ে করে আমায় খালামনি বানা। তোর দেবর থাকলে ভেবে দেখতাম। আমার জামাইয়ের কয়েকটা ভাই আছে, রাজনীতির সাথে সম্পৃক্ত। তোর জামাইয়ের চামচা তারা। তোর মাথা। সমস্যা নেই, আমি একজনকে এনে দেব আপনার জন্য। হাই মিস মারিয়া আপু। নিব্রাসের কথায় আনায়া, মারিয়া দুজন গার ঘুরিয়ে তাকায়। নিব্রাস হাসিমুখে দাঁড়িয়ে আছে। আনায়ার কথা নেই তার সাথে। দেখা করতে আসে না এই বদলো কটা, আর না রাত বিরাতে এসে সারপ্রাইজ দেয়। মারিয়াও হাসিমুখে কুশল বিনিময় করে নেয় নিব্রাসের সাথে। অতপর বিদায় নিয়ে ওদের দুজনকে একা ছেড়ে দেয়। নিব্রাস আনায়ার দিকে তাকিয়ে বলে, মুখটা অমন শুকনো লাগছে কেন? ও ওই এমনিতে। আচ্ছা চলো কোথাও খেতে যাই। যাব না, আপনি চলে যান। আমি বাড়ি ফিরব। আমি না দিলে এক চুল পরিমাণ ও তুমি নড়তে পারবে না। এতদিন কোথায় হাওয়া হয়ে গিয়েছিলেন? কাজে ছিলাম। ভালো। আচ্ছা চলো গাড়িতে বসো। লোক দেখছে, আবার সাংবাদিকরা আমার চরিত্রে কালো দাগ লাগিয়ে দিয়ে হেডলাইন করবে। মোহনপুরের এমপি মুয়াম্মার নিব্রাস মির্জা রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে প্রেমালাপ করে। শালারা এটা দেখবে না মেয়েটা তার কি হয়। এমনিতে একবার মেয়েবাদী কেসে আমি ফেঁসে গিয়েছিলাম, এবার বউবাদী কেসে ফাঁসতে চাই না। আমার লয়াল বোরটা। নিব্রাস মুচকি হাসে। আনায়া সহ গাড়িতে গিয়ে বসে। নিব্রাস নিজে ড্রাইভিং করছে। সামনে পেছনে তার গার্ডের গাড়ি। আনায়াকে গাড়িতে নিয়ে বসলে কত রোমান্টিক কথাই সে বলে, কিন্তু ড্রাইভার সেসব শুনলে লজ্জার ব্যাপারস্যপার আছে। নিব্রাস আবার লজ্জা পায় বেশি। সে আনায়ার বেশ লাজুক বর। তা আমাকে ছাড়া দিনকাল ভালোই যাচ্ছে বুঝি? আরে না, কি যে বলেন, একদম ভালো যাচ্ছে না। বুঝেছি, রোমাঞ্চ করার জন্য অপেক্ষা করে আছো। চলো আজকের রাতটা ছোট্ট একটা সারপ্রাইজের আয়োজন করি, তারপর না হয়। মুখে লাগাম টানুন তো, আমি এমনই বউ। আচ্ছা চলুন, আজকে আমাদের বাড়িতে থাকবেন। না মির্জা, বাড়িতে চলো। কয়েকদিন থেকে আবার বাবার কাছে চলে যেও।
ঠিক আছে। নিবরাস মির্জা ভিলার দিকে গাড়ি ঘুরায়। অনেক দিন পরেই আনায়া মির্জা বাড়িতে আসছে। মরিয়ম নওয়াজের সাথে কুশলাদি করে রুমে চলে আসে। লম্বা শাওয়ার নিয়ে নিবরাস সহ লাঞ্চ করে নেয়। আনায়া লম্বা ঘুম দেয়। নিবরাস ল্যাপটপের সামনে বসে কিছু কাজ করছে। তাহিয়া বিকেলে ঘুম থেকে উঠে রেডি হয়ে নেয়। সে একটু বাজারে যাবে দরকারে। এই সন্ধ্যা বেলাটা তার কাছে সেভ মনে হয়। কেউই আসবে না তেমন। তার ও ধরা খাওয়ার চান্স নেই। তবে মাস্ক মুখ থেকে সরায় না তাহিয়া। আজকে আর মাস্ক পরতে মন চাইল না তার। খোলামেলা মুখেই বাজারে আসে। একটা শপিং মলে ঢুলে নিজের যাবতীয় জিনিসপত্র নিচ্ছে সে। কেনাকাটা শেষ হতে আইসক্রিমের দোকানে ঢুকতে দেখে জায়ান মেয়ে নিয়ে বসে আছে। তাহিয়া ঘুরে বেরিয়ে আসে সেখান থেকে। তড়িঘড়ি মাস্ক পরে নেয়। নিবরাসের কানে এই খবর গেলে তাকে রাজশাহী ছাড়া করবে। নিবরাসের নির্দেশ না পাওয়া অবধি না পরিবারের কাছে যেতে পারবে না কাউকে কিছু বলতে পারবে। শপিং মল থেকে তড়িঘড়ি বের হয়ে দরজার সামনে আসতে আবার কারোর সাথে ধাক্কা লাগে তার। ভাগ্যিস মাস্ক পরা। সামনে থাকা ব্যক্তি সিতারা আহমেদ। তাহিয়া নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে আসে কোনো রকম। সিতারা আহমেদ এসেছে জায়ানের খোঁজে। জানে এখন এখানেই তাকে পাওয়া যাবে। সিতারা আহমেদ আইসক্রিমের দোকানে ঢুকতে জায়ান মেয়েটাকে বিদায় দিয়ে দেয়। সিতারা আহমেদ সামনের চেয়ারে বসতে বসতে বলে, এসব মেয়েবাজি আড্ডা ওফ দিয়ে নিজের কাজে মনোযোগ দেও জায়ান। তোমার মেয়েকে দিবা কাকিমা। বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন বাদ দাও জায়ান। তোমার মেয়ে কি এমন যে জায়ান তাকে ডিজার্ভ করে না? সেটা সময় মতো বুঝবে। একদিন এ দিলে বুঝবা শাশুমা। অবশ্য আমার নেক্সট টার্গেট তোমায় মেয়ে নাজিয়া। ওর এক্সাম শেষ হোক, পরের দিন ওকে নিয়ে আমি হাওয়া। অনেক দিনের স্বপ্ন তাকে ছুঁয়ে দেখা। মনে মনে কথাগুলো বলে জায়ান। সিতারা আহমেদ নিজের পছন্দের আইসক্রিম অর্ডার দেয়। জায়ান ফোনে ব্যস্ত। এরই মাঝে কেটে যায় 3 মাস। নাজিয়ার এক্সাম শেষ। সে খান বাড়িতে থাকে। ভাবছে দেশের বাইরে চলে যাবে পড়াশোনার জন্যই। সেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একবারে 6-7 বছর পর দেশে ফিরবে। আর না পরিবারের কিছুতে ইন্টারফেয়ার করবে সে। নিবরাস এখানে কিছুই পরিষ্কার বলছে না তাকে। শুধু বলছে এটা করো, এখানে লোক আছে। ওটা করে নেও। এই প্রমাণ আমায় দাও। বিকেলটা বেকনিতে কফির মগ নিয়েই কাটে নাজিয়া। মাগরিবের আজানের একটু পর জায়ান আসে তার রুমে। নাজিয়া তাকে দেখেও না দেখার ভান করে। তখন জায়ান সোফায় বসতে বসতে বলে, আয়াত পাখি চলো ট্যুরে যা আমরা। তোমার মন চাইলে যাও। আরে চলো। কাকিমাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। ক্যারেক্টারলেস কারোর সাথে আমি কোথাও যাই না ভাইয়া। আমার ক্যারেক্টার একবারে পরিষ্কার সাদা কাপড়ে মোড়ানো আয়াত। তুমি চাইলে একটু আধটু ধুলা বালি ছোঁয়াতে পারি। বেশি ফটফটার করা বন্ধ কর। জায়গা মতো একটা কিক মারলে না তোর ভবিষ্যৎ একবারে অন্ধকার। এত তেজ কোথা থেকে আসে তোর? তোর এত কারেন্ট শরীরে? আয় আমার ফোনটা একটু চার্জ দিয়ে তোর কারেন্ট কমাবো। মুখ সামলে। তোর মুখ সামলে রাখো।
সাতারা চিহ্নলা আমার মুখ একবার ছুটলে গর্ত থেকে কেঁচো না এমনকি সাপও না একবারে অ্যানাকোন্ডা বের করে নিয়ে আসব। আচ্ছা আমি গেলাম। সরি। কাউকে কিছু বলো না প্লিজ। আমি মজা করেছি। নাজিয়া সেসবে কান দেয়নি। জায়ানের দিকে তাকিয়ে বলে, গেট লস। নেক্সট টাইম আমার রুমে আসতে হলে পারমিশন নিয়ে আসবে। আচ্ছা। জায়ান মাথা নিচু করে চলে আসে। নাজিয়ার আগে শরীর জ্বলছে। সে খাটের উপর বসে আছে। জায়ানকে দেখেই বুঝে গিয়েছে বাজে মতলব আছে। জায়ান রুমে এসে খাটে একটা লাথি মারে, যার ফল স্বরূপ নিজের পায়েই ব্যথা পায়, খাটের কিছুই হয় না। তাতেও বেশ রেগে যায় জায়ান। নাজিয়ার কথাগুলো তার মস্তিষ্কের প্রতিটা নিউরনে গেঁথে গেছে। এই মেয়ে এতটা স্ট্রং কেন? ওর পার্সোনালিটিতে যে কেউ প্রেমে পড়বে। কিন্তু যে কেউটা আসার আগে একে একবার হলেও আমার বেডে চাই। একবারে নিষ্পাপ একটা ফুল। জায়ান হাসে, বিকট শব্দ করে হাসে। নাজিয়ার একটা ছবি বের করে তার সর্বাঙ্গ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে জায়ান। তাতে যেন তার লোভ সামলাতে পারছে না। তারিশা এসেছে বাড়িতে অনেক দিন পর। সবার সাথেই মোটামুটি কথা হয়েছে, কিন্তু নিব্রাসের আশেপাশে ও সে ঘেঁষছে না। নিব্রাসকে দেখলে সে নিজের দূরত্ব বজায় রাখেছ। ব্যাপারটা আনায়ার চোখে আসে, কিন্তু ঠাহর করতে পারে না সে। তারিশার মতো ছ্যাচরা এতটা ভালো হলো কি করে? আনায়া নিব্রাসের কফির মগ নিয়ে তার পার্সোনাল রুমের দিকে যায়। তার পেছনে দিয়ে তারিশা আসে। আনায়াকে দেখে বলে, কোথায় যাচ্ছ আনায়া? কফি দিতে হবু বরকে। ওহ যাও। মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তিত তুমি। হ্যাঁ হ্যাঁ নিব্রাস ভাই। কি করেছে নিব্রাস? 12 লাখ টাকা চেয়েছে। কেন? গার না কিছু না। প্লিজ তুমি তোমার রাস্তায় যাও। আনায়া মুচকি হেসে চলে আসে। তারিশা নিজের আঙুল নিজে খুঁটছে। নিব্রাসের সামনে পড়া মানে টাকা দেও, না হয় বলবে কিডনি একটা বিক্রি করে দেও। তারিশা মনে হচ্ছে শামীম সর্দারের কথায় সেদিন সায় না দিলেই হতো। এদিকে নিব্রাস সব জানে, তাকে বাইরে ছুঁড়ে ফেলে দিলে তার যাওয়ার মতো জায়গা নেই। বাবা মায়ের দায়িত্ব মামা মামি পালন করে এসেছে। তার উচিত হয়নি তাদের নুন খেয়ে তাদের পিঠে ছুরি ঢুকানো। আনায়া নিব্রাসকে কফির মগ দিয়ে সামনের সোফায় বসে পড়ে। নিব্রাস আনায়ার দিকে এক নজর তাকিয়ে বলে, মহারানী আজকাল একটু বেশিই খুশি। হ্যাঁ, তারিশাকে কি এমন বলেছেন যে ভয় আপনার থেকে দূরত্ব বজায় রাখে? আরে ওর জন্যই তো শামীম সর্দার আমার 12 লাখ টাকার জান প্রাণ উড়িয়ে দিল। এখন বলেছি 12 লাখ টাকা ও দিতে। আর টাকা না দিতে পারলে কিডনি একটা বিক্রি করে দিতে। আপনিও না। কিডনি বিক্রি করার কথা কেউ বলে? আরে ওকে ভয় দেখাই। ওকে দেখলেই বলবো আমার 12 লাখ টাকা দিবি নাকি তোর সত্যি সবার সামনে বলে দিব। নিব্রাসের কথায় আনায়ার হাসি যেন থামছে না। আজকাল তারিশার চিন্তিত মুখটা দেখতে জোশ লাগছে। আগে তো সারাক্ষণ নিব্রাসের পেছনে পড়ে থাকতো, এখন নিব্রাসকে দেখলে পালিয়ে বেড়ায়। আনায়া উঠে কিচেনে যায়। কাজের বুয়ারা রাতের রান্না করছে। রান্না প্রায় শেষ পর্যায়ে। আনায়া হাতে হাতে কিছু কাজ করে দেয়। রাতের ডিনার শেষে রুমে চলে আসে আনায়া, নিব্রাস। তারিশা টেবিলে বসেও একটা টু শব্দ করেনি, আর না নিব্রাসের দিকে একবারের জন্যও তাকিয়েছে। আনায়া ভাবছে এই মেডিসিন কয়েক মাস আগে প্রয়োগ করলেই হতো। নিব্রাস ও আফসোসের স্বরে বলে, হ্যাঁ হ্যাঁ, ওর জন্যই তো ঝগড়া হতো আমাদের।
তুমিও দূরে দূরে থাকতা। এতদিন এটা প্রয়োগ করলে আমি 4-5 বাচ্চার বাবা হয়ে যেতাম। বাচ্চা তো প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায়, যে বছর না যেতে 5টার বাবা হতেন। এভাবে বলো কেন? তুমি চাইলে বছরে 5টা না 8টার বাবাও আমায় বানাতে পারো। আপনার যত আজাইরা কথা। আচ্ছা আসো, তোমায় আদর করি। অনেক আদর হয়েছে জামাই, এবার প্লিজ ঘুমাই। কি বউ তুমি? এহ। আনায়া মুখ বাঁকায়। নিবরাস নিঃশব্দে নিজের অধর আনায়ার কপালে ঠেকায়। রোজকার মতো নিবরাসের বুকে গুটিসুটি মেরে শুয়ে পড়ে আনায়া। পরের দিন সকালে খান বাড়ির সবাই মিলে টিভিতে খবর দেখছে আর চা পান করছে। জায়ানও তাদের সাথে বসা। এরই মাঝে টিভির চ্যানেলে নিউজ আসে। রাজশাহী জেলার মোহনপুর উপজেলার বিশিষ্ট বিজন্যাসম্যান তাশরিফ খান এবং তিয়াস খান তাদের পরিবারের একমাত্র ছেলে জায়ান খান, যে তাদের গৃহকর্মীকে ধর্ষণ করে দিনের পর দিন। ব্যাপারটা খান পরিবারের কেউই জানত না। জায়ান নিজে গৃহকর্মী বন্যাকে হুমকি দিত, কাউকে কিছু বললে তাকে মেরে ফেলা হবে। সেই সাথে খানদের দুটো ইন্ডাস্ট্রির একটা ইন্ডাস্ট্রি বছরের আয় ব্যয় শতকরা হিসেব অনুযায়ী পরিমাণের চেয়ে কয়েক গুণ বেশি। এর পেছনেও পুলিশ সন্দেহ পোষণ করছে। এছাড়া বন্যার সাথে করা অনিয়ম অবিচারের সমস্ত প্রমাণ পুলিশের কাছে আছে। নিউজ দেখে জায়ানের চায়ের কাপ আপনা আপনি হাত থেকে পড়ে যায়। সিতারা আহমেদ চুমুক দিতে গিয়েও দেননি। বাকিরাও শকর। বিশেষ করে তিয়াস খান, তাশরিফ খানও তারা চা রেখে জায়ানের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এরই মাঝে এলজন পুলিশ ইন্সপেক্টর আসে ভেতরে। তাকে দেখে জায়ানের গলা শুকিয়ে আসে। তার মনে হচ্ছে আর বাঁচা হবে না এই দফায়। মুহূর্তে শরীর ঘামতে শুরু করে জায়ানের। তখন আবার নাজিয়া নিচে আসছিল। জায়ান নাজিয়ার দিকে এক নজর তাকায়। এরই মাঝে একজন পুলিশ ইন্সপেক্টর আসে ভেতরে। তাকে দেখে জায়ানের গলা শুকিয়ে আসে। তার মনে হচ্ছে আর বাঁচা হবে না এই দফায়। মুহূর্তে শরীর ঘামতে শুরু করে জায়ানের। তখন আবার নাজিয়া নিচে আসছিল। জায়ান নাজিয়ার দিকে এক নজর তাকায়। তখন ইন্সপেক্টর বলেন, জায়ান খানকে গ্রেফতার করা হবে। সিতারা আহমেদ বলেন, টাকা চাই তো আপনাদের। কত টাকা চাই সেটা বলুন। এইসব কিছু ধামাচাপা দিয়ে দিন। আশেপাশে খেয়াল না করে কথাটা বলে সিতারা আহমেদ। তিয়াস খান এবং তাশরিফ খান তাকিয়ে আছে তার দিকে। সেসবে ভ্রুক্ষেপহীন সিতারা আহমেদ। তখন নাজিয়া এসে বলে, কি হয়েছে? কি আর হবে? আমার গুণধর ছেলে যা করার করে নিয়েছে। এখন খান পরিবারের সম্মান ধুলোয় মিশাবে। তাশরিফ খান কথাটা বলেন। তখন তিয়াস খান বলেন, সব ক্লিয়ার জানতে চাই। ইন্সপেক্টর, আপনি যা করতে এসেছেন তাই করুন। প্রয়োজনে সিতারা আহমেদকেও গ্রেফতার করুন। তিয়াস খানের কথা রাগী দৃষ্টি নিক্ষেপ করে সিতারা আহমেদ। আর বাক্যবায় না করে কয়েকজন পুলিশ অফিসার আসে। জায়ানকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। সিতারা আহমেদ সোফায় বসে পড়েন। তিয়াস খান চেঁচিয়ে বলেন, তোর মতো বেয়াদব লোভীকে বিয়ে না করলেই আমার ভালো হতো। তিয়াস খানের কথার জবাবে সিতারা আহমেদ বলেন, যেটা জানো না সেটা নিয়ে কথা বাড়িও না তিয়াস। আচ্ছা, দুনিয়ার সব তুমি একাই বুঝো। এসব না করে সব ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করো, না হলে কোম্পানি লাটে উঠবে। এই যে এত টাকা পয়সা কিছুই থাকবে না তখন। তাশরিফ খান বলেন, আমাদের বিজন্যাস ঠিকই আছে। তুমি আর জায়ান মিলে কি কারসাজি করেছো সব মিডিয়ার লোক পুলিশ সামনে আনবে। খুব তো লালবাতির গাড়ি, সিকিউরিটি নিয়ে চলাফেরা করো। টাকা পয়সা উড়াও, এবার সবাই জানুক সব টাকা পয়সা কোথা থেকে আসে। যা হওয়ার তুমি আর জায়ান বুঝে নিবা।
আমায় আর তিয়াসকে এসবে টানবে না। জেলে পচে মরো না হয় গর্তে। আমাদের ডাকবে না। কথাটা বলে তাশরিফ খান বেরিয়ে পড়েন। তিয়াস খান সিতারা আহমেদের চোখের সামনে আঙুল দেখিয়ে বলেন, তোর সব কৃতকর্ম এবার ফাঁস হবে। সব জেনেছি আমি। দেখ, আমি বলার আগে কেউ মিডিয়া পুলিশকে এসব বলে দিয়েছে। তিয়াস খান নিজেও বেরিয়ে পড়েন। সিতারা আহমেদ সোফায় বসে রাগে ফুঁসছে। সুহাসিনী সেসবে কান দেয়নি, সে তার কাজে চলে যায়। বাড়ি জুড়ে শুধু সিতারা আহমেদ আর নাজিয়া। নাজিয়া চায়ের কাপ নিয়ে সিতারা আহমেদের সামনের সোফায় বসতে বসতে বলে, সত্য কখনো গোপন থাকে না। কাটা গায়ে লবণের ছিটা দিতে শিখে গেছো দেখছি। সময়ের সাথে সব শিখতে হয়। তুমি আমার মেয়ে, আর তোমায় মা বলতেও আমার ঘৃণা হয়। নাজিয়া চিৎকার করে বলে সিতারা আহমেদ। নাজিয়াও চেঁচিয়ে বলে, লজ্জা আত্মসম্মান থাকলে আর আমার সাথে চেঁচাতে না। পারলে নিজের দোষ ঢেকে দেখাও। অবশ্য পারবে কিভাবে? তোমার যা পাপ আর দোষ কোনটা রেখে কোনটা আড়াল করবে? এসবের পেছনে তুই ছিলি, তাই না? আমারই ভুল ছিল তোকে এত সাদাসিধা ভেবে ছেড়ে দেওয়াটা। তা কি করতে আমায় বাংলাদেশ থেকে দূরে পাঠিয়ে দিতাম। তাতে কি? সত্য কখনো কি গোপন থাকে? অবশ্যই থাকে। আমারটা ছিল হাস্যকর। তোর কি মনে হয় আমি কাঁচা প্লেয়ার? তাহিয়াকে আমি মেরেছি সেটা একটা কাকপক্ষী, এমনকি আহিয়াও জানে না, আর না নিবরাজ জানে। লজ্জা করে না? রুমে যাও। জানতে চাইনি আমি। আমার ভিসা পাসপোর্ট রেডি করে দেওয়া, আমি বিডি থেকে চলে যাব। তোমার শাস্তি, মৃত্যু যন্ত্রণা দেখার ইচ্ছে আমার নেই। কথাটা বলে নাজিয়া উঠে চলে আসে। সিতারা আহমেদ বসে বসে নতুন পরিকল্পনা করছেন। জায়ানকে ছাড়িয়ে আনতে পারলেই হলো। আর এসব ধামাচাপা দেওয়া তেমন ব্যাপার না। থানায় টাকা দিয়ে মুখ অফ আর মিডিয়া, সেখানেও কয়টাকে থ্রেট আর বাকিগুলোকে টাকা। কিন্তু নিবরাজ করবে ঝামেলা। এই নিবরাজটাকেই মেরে দেই, তাহলেই তো সব সমস্যার সমাধান। যেই ভাবা সেই কাজ। সিতারা আহমেদ ফোন হাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আনায়াকে ভার্সিটিতে নিবরাজ ড্রপ করে দিয়ে গেছে। আনায়া আজকে একটু বেশি খুশি। হুটহাট মনটা তার বেশ ভালো। সবচেয়ে বড় কথা, নিবরাজ তার পাশে থাকলে তার সবই ভালো যায়। মাঝে মধ্যে শুধু মুড সুইংটা ভিলেন হয়। ক্লাস শেষ করে মারিয়ার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে আনায়া রাস্তায় দাঁড়ায়। গাড়ি ফেলে চলে আসবে এমন সময় একটা কার এসে দাঁড়ায় তার সামনে। আনায়া উকি মারতে একজন মধ্যবয়স্ক লোক বলে, স্যার পাঠিয়ে দিয়েছে গাড়ি। আপনাকে তো চিনলাম না, এর আগেও কখনো দেখিনি। চিনবেন না ম্যাম, আমি স্যারের পরিচিতই, তবে কয়েক মাস ঢাকায় ছিলাম, সেজন্য আমায় দেখেননি আপনি। আনায়ার ইতস্ত বোধ হয়। তখন ড্রাইভার বলে, স্যার আসতো, ওনার কাজ পড়েছে, সেজন্য আমায় বলেছে আপনায় নিয়ে যেতে। ওহ আচ্ছা, আগে বলবেন তো। আনায়া পেছনে উঠে বসে পড়ে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে কিছুটা সামনে এসে গাড়ি থামায়। আনায়া প্রশ্ন করে, গাড়ি থামালেন কেন? আসলে ম্যাম একটু বসুন, আমার পানির তৃষ্ণা পেয়েছে। গাড়িতে পানি নেই। না, সামনের দোকান থেকে নিয়ে আসছি। কথাটা বলে ড্রাইভার গাড়ি থেকে নেমে পড়ে। আনায়া ও আর কথা বাড়ায় না। তখন কোথা থেকে দুটো ছেলে এসে একজন ড্রাইভিং সিটে, আরেকজন আনায়ার পাশে বসে পড়ে। আনায়া কিছু বলার আগে তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে দেয়। গাড়ি নিয়ে তারা চলে যায় তাদের গন্তব্যের উদ্দেশ্যে। নিবরাজ ভার্সিটিতে এসে আনায়াকে পায় না। তার একটু লেট হয়ে যায়। ভেবেছে আনায়া হয়তো চলে গেছে, রিকশায় করে। নিবরাজ ও গাড়ি নিয়ে বাড়িতে চলে আসে।
মরিয়ম নওয়াজকে আনায়ার কথা জিজ্ঞেস করলে জানতে পারে আনায়া এখনো ফিরেনি। নিবরাস ভেবেছে তার বাড়ি চলে গেছে, কিন্তু আজকে আনায়ার মন মেজাজ ভালো ছিল। রাগ করে তো যাবে না। নিবরাস চিন্তিত হয়ে জিয়াউর রহমানকে কল করলে সে জানায় সে অফিসে সঠিক জানে না। নিবরাস আনায়ার ফোনে কল করে, রিং হয় তবে কেউ রিসিভ করেনি। কিছুক্ষণ এদিক ওদিক খোঁজ করার পর নিবরাস বেরিয়ে পড়ে আনায়াদের বাড়ির উদ্দেশ্য। খুব দ্রুত সেখানে পৌঁছালে দেখে বাড়ির মেইন ডোরে তালা ঝুলানো। দারোয়ানকে জিজ্ঞেস করলে জানায় কেউ আসেনি। পরাগ, রোহিত তারা খোঁজ খবর চালাচ্ছে, থানায় ইনফর্ম করে দিয়েছে। আরও ঘন্টা তিনেক পর আনায়ার ফোনে কল দেয়। এবার কলই ঢুকছে না। নিবরাস চিন্তিত হয়ে পড়ে। সে যে চাল চেলেছে সেটায় না নিজেই গুটি হয়ে বসে পড়ে। কিন্তু কিভাবে সম্ভব? সে তো সব আড়ালে করেছে, কেউই জানে না এসবের পেছনে কে আছে। নাজিয়া জানবে কিন্তু সে কাউকে বলবে না। নিবরাসের মাথা কাজ করছে না। সিটে হেলান দিয়ে বসে আছে। তার সামনে ড্রাইভারের সাথে রোহিত বসে আছে। নিবরাসকে এভাবে পড়ে থাকতে দেখে রেহিত বলে, স্যার কিছু ভাবুন। আমরা আর কোথায় খোঁজ করব, আর কাকে সন্দেহ করব? 5 ঘন্টা হয়ে গেছে আনায়া নিখোঁজ। আমার মাথা কাজ করছে না। হার্ট কাজ করে তো স্যার, সেটাও বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে। ডক্টর ডাকবো স্যার? না, তোমার ম্যামকে ডেকে আনো প্লিজ, ও ছাড়া কেউই আমার অসুখ ভালো করতে পারবে না। নিউজ হচ্ছে এমপির বউ নিখোঁজ। 5 ঘন্টা হলো তার খোঁজ মিলছে না। ব্যাপারটা খুব তাড়াতাড়ি চারদিকে ছড়িয়ে পড়েছে। নাজিয়া কানেও খবরটা আসে। সে আর দেরি করেনি, তার মায়ের খোঁজে বেরিয়ে পড়ে। তার মাই একমাত্র আনায়ার খোঁজ দিতে পারবে। বাড়িতে সে ছাড়া কেউই নেই। সবার ফিরতে রাত হবে। নাজিয়া নিজেও রেডি হয়ে বেরিয়ে পড়ে তার মায়ের উদ্দেশ্য। নিবরাসের সাথে একবার কথা হয়েছে। অনেকটা চাপে আছে সে। নাজিয়া সিএনজিতে বসে ভাবছে কে হতে পারে। জায়ান তো জেলে। আর সিতারা আহমেদ কখনো আনায়ার ক্ষতি করবে না। তাহলে শামীম সর্দার? সে তো এসবে আপাতত নেই। কারণ যা করার জায়ান করবে, তারপর সে তার এমপি হওয়ার শখ পূরণ করবে কোন ভাবে? সেই হিসাবে নিবরাসের উপর অ্যাটাক হওয়ার কথা। কিন্তু না, সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। তাহলে কি আহিয়া? তার ক্ষোভ নিবরাসের উপর, আনায়ার উপর না। তাহলে আনায়া মাঝখান দিয়ে নিখোঁজ হলো কেন? নাজিয়া পুনরায় নিবরাসকে কল করে বলে ভার্সিটির গেটের কাছের সিসিটিভি ফুটেজ চেক দিয়ে যেই রাস্তা দিয়ে গাড়ি গিয়েছে সেই রাস্তা, গাড়ি নাম্বার, লোকেশন ট্র্যাকিং করতে। নাজিয়ার কথায় নিবরাসের যেন হুঁশ ফিরে আসে। আর দেরি না করে সিসিটিভি ফুটেজ চেক দিতে বলে। সেখানে দেখা যায় সাদা রঙের কার এসেছিল, যেখানে আনায়া কিছু কথা বলছিল ড্রাইভারের সাথে। গাড়ির নাম্বার তেমন বোঝা যায়নি, তবে যতটুকু বোঝা যায় সেটা দিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছে। নিবরাস নাজিয়াকে পুনরায় কল করতে তার ফোনেও রিং হয়, কেউ রিসিভ করে না। নিবরাস ঘাবড়ে যায়। নাজিয়ার আবার কি হলো? অনবরত কল দেওয়ার পর ফোন সুইচ অফ দেখায়। আনায়াটা যা নাজিয়ার তো কিছুই জানল না নিবরাস। কোথায় যাচ্ছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছে কিছুই জানে না সে। এই মুহূর্তে নিবরাসের নিজেকে অনেকটা পাগল পাগল লাগছে। সিতারা আহমেদের কানে খবর আসে নাজিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুহূর্তে চোয়াল শক্ত করে নেয় সিতারা আহমেদ। নিশ্চয়ই নিবরাস কলকাঠি নাড়ছে। এই নিবরাস তাকে দমাতে এখন তার ছোট মেয়েকে কিডন্যাপ করিয়েছে। সে তো শুনেছে আনায়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো নিবরাস ভাবছে সিতারা আহমেদ তাকে সরিয়ে রেখেছে।
তবে নিবরাসকে মারার জন্য লোক লাগিয়ে দিয়েছে সিতারা আহমেদ। জায়ানকে ছাড়িয়ে আনার জন্য কাজ চালাচ্ছে। কিছুতেই কিছু হচ্ছে না। ঘুষও নিতে চাচ্ছে না পুলিশ। সিতারা আহমেদের মাথা কাজ করছে না। কাকে ধরবে কাকে ছাড়বে কিছুই মাথায় আসছে না তার। নাজিয়া কোথা থেকে উধাও হয়েছে সেসবের পেছনেও খোঁজ লাগিয়েছে সিতারা আহমেদ। এদিকে তার হাজবেন্ড আর ভাসুর দুজনেই ক্ষিপ্ত। তাদের কাউকেই সিতারা আহমেদ পাত্তা দিচ্ছে না। নিবরাস গাড়ি নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। নাজিয়াকেও খুঁজে পাচ্ছে না সে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী সে রাস্তায় গেলেও কিছুই মিলেনি প্রমাণ, আর না আনায়াকে পেয়েছে। পুরো মোহনপুর উপজেলায় খোঁজ করা হচ্ছে, কেউই খোঁজ মেলাতে পারেনি। আনায়াকে নিয়েছে কোন কল আসেনি, কারা নিল বা কি চায়। জায়ান তো জেলে, তাহলে কে? হুট করে শামীম সর্দারের কথা মাথায় আসতে নিবরাস শামীমের খোঁজে ছুটে। রোহিত নিবরাসকে বাধা দিয়ে রাখার চেষ্টা করছে। হুটহাট রাগের মাথায় কিছু হয়ে গেলে সমস্যা। এমনিতে অনেক ঝামেলা যাচ্ছে। শামীম সর্দার চেয়ারে বসে হুঙ্কার ছেড়ে সবাইকে গালি দিচ্ছে। আনায়াকে তাদের থেকে অন্য কেউ কেড়ে নিয়ে গেছে। শামীম তো প্ল্যান করেই আনায়াকে কিডন্যাপ করেছে। এটা অনেক আগে জায়ান সহ পরিকল্পনা করে রেখেছিল, কিন্তু তাদের থেকে অন্য কেউ কেড়ে নিয়েছে আনায়াকে। এখন শুধু আহিয়ার আসার অপেক্ষা। আহিয়া আসতে লেট করছে, এতেই শামীম সর্দারের রাগের শেষ নেই। আহিয়া গোডাউনে আসতে শামীম সর্দার তাকে দেখে বিশ্রী কয়েকটা গালি দেয়। আহিয়া তেমন রিয়েক্ট করেনি। তখন শামীম সর্দার বলে, এখন আসার সময় হয়েছে তোর। সিতারাকে খবর দে। তাকে এসবে টেনে কি হবে? তোর মুখ বেশি চলে। আনায়াকে কিডন্যাপ করতে গিয়েও করতে পারলি না গাধা, আর দুটোও নেই তোদের মতো। তোদের থেকেও অন্য কেউ কেড়ে নিয়ে গেছে। আমাদের পরিকল্পনা অন্য কেউ জেনে গেছে। কিন্তু কিভাবে? দেখ তোর লোকদের কেউ বলেছে কিনা। কিন্তু আনায়াকে নিয়ে গেল কে? ওই গর্দভগুলো কিছুই বলতে পারছে না। অবশ্য বলবে কিভাবে? সবগুলো হসপিটালে ভর্তি। নাজিয়া নাকি কিডন্যাপ হয়েছে। তো তাকে আবার এসবে আনলি কেন? আমি না জায়ান তো? সে তো জেলে বসে আছে। আরে সে তো বুঝলাম, দু একের ভেতর ওকে ছাড়িয়ে নিয়ে আসব। তারপর নাজিয়াকে যা করার ও করবে। নাজিয়া কোথায় যেন? ফ্যাক্টরিতে। ওদের। হুম। আহিয়া উঠে দাঁড়ায়। তার আর কাজ নেই এখানে। শামীম সর্দারকে বলে সে বেরিয়ে এসেছে। গাড়ি নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্য রওনা হয়। মাঝপথে এসে গাড়ি থামায় আহিয়া। নিবরাস রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে। তার সাথে তার গার্ডের শেষ নেই। বিরক্ত বোধ করে আহিয়া। গাড়ি থামিয়ে নিবরাসের কাছে যায় সে। আহিয়াকে দেখে নিবরাস বিরক্ত বোধ করে। বিশেষত তাহিয়া, আহিয়া তারা বোন। আহিয়াকে দেখলে তাহিয়ার কথা মাথায় আসবেই, তাদের চেহারায় অনেক মিল। তাহিয়া মানে আরেকটা বিরক্তির কারণ। এমপি মনে হয় বউয়ের শোকে শেষ। সেসব তোকে জানতে হবে না। বোনের শোকে নিশ্চয়ই এখন ড্রিঙ্ক করাও ছাড়লি না। না, আমি কোন ড্রিঙ্ক করি না। গুড। তা আমাকে খুন করবি না? করব, এই তো মাত্র শুরু। তোর বউ, তারপর তোর ভাগ্নে, তারপর মা, বাবা, বোন। তোকে খুন করতে এদেরকে নিতে পারি আমি। অবশ্য ভাবছি তোকে খুন করতে ওদের কেন জীবন নিব। ফালতু। গেলাম এমপি। বসে বসে মুড়ি খা। বউকে তো এই জনমেও পাবি না। নিবরাস চোখ মুখ শক্ত করে নেয়। আহিয়া যেতে গাড়িতে উঠে বসে নিবরাস। সে বাড়ির উদ্দেশ্য রওনা হয়। আনায়াকে কি করে খুঁজবে, বের করবে বুঝতে পারছে না। তারিশা নিবরাসকে দেখে বাঁকা হাসে। 2 দিন আগেও এই ব্যক্তি তাকে থ্রেট দিয়েছে টাকার জন্য। এবার বউয়ের শোকে মরুক, তাতে তারিশার কি?
না না, ও না মরে ওর বউ মরুক, তাহলে আমার রাস্তাটা ক্লিয়ার। কি জানি আবার কোন আনায়া এসে জায়গা দখল করে নেয় কে জানে। তারিশা নিজের রুমে চলে যায়। নিবরাস ফ্রেশ হয়ে খাটের উপর বসে পড়ে। আহিয়া নিশ্চয়ই খোঁজ দিতে পারবে আনায়ার, কিন্তু তার জন্য তো কিছু করতে হবে। আহিয়া সোজা কথার মানুষ না। নিবরাস ভাবছে তাহিয়াই এখন একমাত্র ভরসা। যেই ভাবা সেই কাজ। নিবরাস আহিয়াকে কল দিতে তড়িঘড়ি রিসিভ হয়। নিবরাস তখন বলে, আমি জানি তুমি সব জানো আনায়ার ব্যাপারে। ওর খোঁজ একমাত্র তুমিই দিতে পারো। তবে তোমাকে আমি একটা হেল্প করতে পারি, বা তোমার আপন কাউকে আমি ফিরিয়ে দিতে পারি। কাকে? তোমার বোনকে। মৃত মানুষ কখনো জীবিত হয়? মনে হয় বউয়ের শোকে মাথা পুরোটা গেছে আপনার। হয় তাহিয়া বেঁচে আছে তো? তাকে চাই না তোমার? হ্যাঁ চাই। তাহলে আনায়াকে ফিরিয়ে দাও, ওর খোঁজ দাও। আমি কিছুই জানি না ওর সম্পর্কে। তাহলে তোমার বোনকে উপরে পাঠিয়ে দেই। দিন, দেখি কত সাহস আপনার। এমন ভাবে ফাঁসাবো না এমপিগিরি ছুটে যাবে। নিবরাস রেগে কল কেটে দেয়। আজকে তার মনে হচ্ছে সবাই তাকে নিয়ে খেলা করছে। যেই নিবরাস মানুষকে তার কথায় ঘুরাতো নাচাতো, সেই নিবরাসকে কেউ পাত্তা দিচ্ছে না। এখন সব রাগ যাচ্ছে আনায়ার উপর। কি দরকার ছিল পণ্ডিতি করে গাড়িতে উঠার? সে তো বলেছে সে নিজে এসে নিয়ে যাবে। আনায়া বেশি চালাক। আবার নাজিয়ার কথা মনে হতে আরো বেশি বিরক্ত হয় নিবরাস। তার মনে হচ্ছে এরা দুই বোনে এক বোন ও কাজের না। না আছে বুদ্ধি, না আছে ভয়। সবকিছু কি বলে দিতে হবে? নাজিয়াটা এত বোকা হয়েছে কবে থেকে কে জানে। এমনিতে আনায়া বোকা, নাজিয়াও আনায়ার ছোঁয়ায় বোকা হয়ে গেছে। নিবরাস মাথাটা একবারে গেছে তোর। অবশ্য যাবেই তো, কত ঘন্টা হয়ে গেল বউকে দেখি না, একটু চুমুও পাই না। ধুর। নিবরাস কফি খেয়ে মাথা ঠান্ডা করে ভাবতে থাকে। অপরিচিত একজন লোকের গাড়ির পেছনের সিটে পড়ে আছে নাজিয়ার নিথর দেহটা। ভদ্রলোক গাড়ি নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। ভেতরে এসে কয়েকজন মেয়ে সার্ভেন্ট ডেকে নাজিয়াকে ভেতরে নেওয়ার ব্যবস্থা করে। নিজে ফ্রেশ হয়ে নাজিয়াকে রাখা রুমটায় প্রবেশ করে ডক্টর শিতাব জুম্মান চৌধুরী। নাজিয়ার কপালে রক্ত শুকিয়ে আছে। হাতের তালু পুরোটা কেটে গেছে, যেখানে সাদা কাপড় মোড়ানো। জুম্মান চৌধুরী ফার্স্ট এইড বক্স এনে প্রাথমিক চিকিৎসা করে, হাত কপাল ব্যান্ডেজ করে দেয়। সে জানে না মেয়েটা কোথা থেকে দৌড়ে এসেছে, কিভাবেই বা তার সামনে এসে পড়ল। শুধু বলেছিল হেল্প করতে, গাড়িতে একটু স্থান দিতে। জুম্মান ও না করেনি। তবে বাড়ি ফিরতে ফিরতে অজ্ঞান হয়ে গেছে নাজিয়া। এখন তার জ্ঞান ফেরার অপেক্ষায় আছে জুম্মান। তারপর তার মুখ থেকে সব শুনব ক্লিয়ার ভাবে। নাজিয়ার মুখের দিকে তাকাতে খেয়াল হয় কোথাও দেখেছিল তাকে। এই মুহূর্তে স্মরণ হচ্ছে না তার। সিতারা আহমেদ সোফায় বসে আছে। তখন তার ফোনে আননোন নাম্বার থেকে কল আসে। বিরক্তি নিয়ে রিসিভ করে সিতারা আহমেদ। ওপাশ থেকে তাহিয়া তখন বলে, ফুফু আম্মু আছো? আহিয়া, একদম না, তারই বোন তাহিয়া বলছি আমি। তাহিয়া আসবে কোথা থেকে? ও তো মারা গেছে বছর আগে। মজা করো না আহিয়া। মজা করে আমার লাভ কি বলো? আমি তাহিয়া বলছি। তা তোমার মেয়েদের খোঁজে তোমার কি অবস্থা বলো? তুমি তাহলে সব করেছো। আহিয়া, তোমাকেও আমি ছাড়ব না। একদম তাহিয়ার মতো অবস্থা করব। আহিয়া কল কেটে দেয়। সিতারা আহমেদ রাগে হাত মুষ্টি বদ্ধ করে নেয়। তার মনে হচ্ছে গেম শুরু করলো সে, আর গুটি ছিনিয়ে নিল অন্য কেউ। সব এলোমেলো হয়ে গেল কিভাবে? নাজিয়ার তেমন খোঁজ মেলাতে পারেনি সিতারা আহমেদ।
সেই চিন্তায় তার অবস্থা খারাপ। শামীম সর্দার বসে বসে বকাঝকা করছে সবাইকে। সে শুধুই বসে আছে। না আনায়াকে না নাজিয়াকে পেল আর না নিবরাসকে। তাদের মধ্যের কেউ সব উলটপালট করে দিয়েছে। আনায়া আহিয়া তাহিয়া বসে বসে গল্প করছে। আহিয়া অনেকবার ক্ষমাও চেয়েছে আনায়ার থেকে। সে তো কিছুই জানত না। তাহিয়ার থেকে শুনেছে নিবরাসের কারণেই সে বেঁচে আছে। আনায়া ও নিবরাসকে বলেনি কিছু সে কোথায় আছে না আছে। আনায়াকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়িতে আবার আহিয়ার পাঠানো লোক অ্যাটাক করে। শামীম সর্দারের লোক সব হসপিটালে ভর্তি। আহিয়া আনায়াকে নিয়ে তাদের বাড়িতে চলে এসেছে। তাহিয়ার সাথে তার দেখা হয়েছে 2 দিন পূর্বে। সে নিজেই গিয়েছিল সেই বাড়িতে। তাহিয়া আহিয়ার চক্ষু আড়াল হতে গিয়েও হতে পারেনি। নাজিয়াকে নিয়ে আনায়ার চিন্তা হচ্ছে। কোন খোঁজ খবর মিলাতে পারেনি কেউ। তবে এটা নিশ্চিত যে শামীম সর্দার বা জায়ান কারোর কাছেই নাজিয়া নেই। তাদের খোশগল্পের মাঝে আনায়া বলে উঠে, নিবরাসকে বলি এসে আমায় নিয়ে যেতে। তখন আহিয়া বলে, আরে কয়েকদিন পর বলিস। আমাদের বাড়িতে কয়েকদিন থেকে যা। একটা মাত্র জামাই আমার, সে যদি হার্ট অ্যাটাক করে বসে। আচ্ছা থাক, আগামী কালকে বললেই হবে। রাতটা কাটুক। আনায়া মাথা নাড়ায়। তহিয়া আহিয়ার থেকে কিছুটা দূরত্বে এসে তার বাবাকে কল দিয়ে জানায় সে সেভ আছে। চিন্তা যাতে না করে। তবে নিবরাসের কথা তার মনে পড়ছে। সবার আড়ালে নিবরাসকে মেসেজ পাঠিয়ে দেয় আনায়া, আমি ঠিক আছি, আগামী কালকে নিতে আসবেন। আনায়ার মেসেজ দেখে নিবরাসের যেন প্রাণ ফিরে আসো। তড়িঘড়ি কল দেয় নিবরাস। আনায়া রিসিভ করতেই বলে, আমি আসছি, আর দূরে থাকতে হবে না। আরে আমি ঠিক আছি। আজকের রাতটা কাজিনদের সাথে কাটাই না। গত 2টো রাত তো জামাই ছাড়া ঠিকই কাজিনদের সাথে ছিলা। তৃতীয় রাতটা জামাইয়ের সাথে থাকো। আপনি আর ভালো হলেন না। আসছি আমি। নিবরাস কল কেটেই ছুট লাগায় আহিয়াদের বাড়ির উদ্দেশ্য। তাহিয়ার সামনে পড়ার ইচ্ছে তার নেই, তবুও পড়তে হবে। কলিং বেল বাজাতে তাহিয়া নিজেই দরজা খুলে দেয়। নিবরাসকে দেখে মুচকি হাসে তাহিয়া। নিবরাস সেদিকে পাত্তা না দিয়ে ভেতরও যেতে আনিসুল হক নিবরাসকে ঘিরে ধরে। নিবরাস ভদ্রতা দেখিয়ে সালাম দেয়। আনিসুল হক সালামের জবাব দিয়ে বলে, ক্ষমা করে দিও আমায় তেমায় ভুল বুঝার জন্য। অনেক মিথ্যের আড়ালে সত্য থাকে, তবে সত্য কখনো চাপা থাকে না, যেটার প্রমাণ পেলাম। অবশেষে বুঝলেন মামা শ্বশুর। হ্যাঁ, তোমার জন্যই আমার তাহিয়া বেঁচে আছে। আচ্ছা মামা শ্বশুর, আমার বউকে আসতে বলুন, তাকে নিয়েই আমি চলে যেতে চাই। আসবে। তুমি বসো, ডিনার করবে। করে এসেছি। এমনিতে ভয় করে যদি পানির সাথে কিছু মিশিয়ে আমায় মেরে ফেলার চেষ্টা করেন। ইয়ার কি আর গেল না। নিবরাস আনিসুল হকের সামনের সোফায় বসে পড়ে। আহিয়া তখন রাতের ডিনার টেবিলে গুছাচ্ছে। নিবরাস তাকে দেখে বাঁকা হাসে। খোঁচা মেরে বলে, শত্রুর জন্য এত আয়োজন মিস আহিয়া। দুঃখিত। ভালো ভালো। অতঃপর তারা সবাই ডিনার করে একসাথে বসে। আনায়ার সাথে কথা বলার সুযোগ নিবরাস পাচ্ছে না। আনিসুল হক অনেক করে বলেছেন নিবরাসকে থাকতে সে নাছোড়বান্দা। ডিনার করেই আনায়াকে নিয়ে রওনা দেয়। এখন অবধি তাদের মধ্যে কথা হয়নি। বলা যায় নিবরাস কিছুটা রাগ করেই আছে। আনায়া বুঝেছে, তবে কিছু বলছে না। মির্জা বাড়িতে এসে সোজা রুমে চলে যায় নিবরাস। আনায়া পেছনে দিয়ে আস্তে আস্তে হেঁটে আসছে। নিবরাস ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। আনাও কোনোরকম ফ্রেশ হয়ে নিবরাসের বুকে হুমড়ি খেয়ে পড়ে। নিবরাস তাকে আগলাচ্ছে না। তাতে যেন আনায়ার দুঃখ রাভিড়ছে। তখন নিবরাস আনায়াকে সরিয়ে দিয়ে বলে, প্লিজ ঘুমাতে দাও আমায়। 2টা দিন ঘুমাতে পারিনি।
সরি, শুনতে চাইনি আমি। অনেক খুঁজেছেন তাই না? জেনেও জিজ্ঞেস করছো? আমি কোথায় ছিলাম বলুন? যেখানে আধার হারালো, আমি তো ছিলাম আপনার হৃদয় কোঠায় পূর্ণিমার চাঁদ হয়ে। আপনি সহস্র পথ মিছি মিছি ঘুরলে। মিছি মিছি ঘুরিনি, আমার চাঁদকে আগলে রাখতে সহস্র পথ ঘুরলাম। ভালোবাসি তাই, ভালোবাসি। আনায়া নিব্রাসের কপালে নিজের অধর ছোঁয়ায়। এরই মাঝে বেশ কয়েকদিন কেটে যায়। এমপির বউকে খুঁজে পাওয়া গেছে সেটাও জানে লোকে, তবে নাজিয়ার খোঁজ মিলেনি। সিতারা আহমেদকে পুলিশ অ্যারেস্ট করেছে তার কৃতকর্মের জন্য, সেই সাথে শামীম সর্দারকেও। তিয়াস খান নিজেও তার বিরুদ্ধে প্রমাণ দিয়েছে। জায়ানের কেস আদালতে উঠে তার কৃতকর্মের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেই সাথে তাহিয়ার খোঁজ মিলে, তবে সেদিন তাহিয়ার জায়গায় কে ছিল সেই হিসেবটা মিলাতে পারেনি কেউ। এমনকি কেউ জানেও না তাহিয়া কিভাবে বেঁচে গেছে। সিতারা আহমেদের বিরুদ্ধের যত প্রমাণ তাহিয়ার কাছে ছিল সবই নিব্রাসকে দিয়ে দেয়। সিতারা আহমেদ জেলে বসেই আফসোস করছে, না কিছু করতে পারছে না বলতে পারছে। সে হাজারো শুকরিয়া আদায় করে নিব্রাস বা আহিয়া তাকে নিজ হাতে মারেনি, আইনের আওতায় উঠিয়ে দিয়েছে। তার হাজবেন্ড তিয়াস, তার ভালোবাসাও তার বিরুদ্ধে চলে গেল। তার ছেলে মেয়ে, তাদের তো খোঁজই নেই। নাজিয়ার খোঁজ পেল না সে। হাজারটা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। জায়ান তো তার শাস্তি ভোগ করছে। পাপের সাগরে ডুবে ছিল এতদিন, খুঁজেনি ভালো কিছু। নাজিয়া সুস্থ হতে শিতাব জুম্মান তাকে বাড়িতে দিয়ে আসার কথা বলে। নাজিয়া তাকে অনেক ধন্যবাদ দেয়। সেদিন তো সে তাদের ফ্যাক্টরি থেকেই পালিয়ে এসেছিল। জায়ান আগে থেকে পরিকল্পনা করে রেখেছিল। ভাগ্যিস অ্যারেস্ট হয়েছে, না হলে তার সাথেও খারাপ কিছু করত। শিতাব জুম্মানের মা সিয়ারা জুম্মা নাজিয়ার বেশ যত্ন করে। মেয়েটাকে তার ভালো লাগে, সেই সাথে তার অমায়িক ব্যবহার। অপরিচিত একটা বাড়ি, অপরিচিত মানুষ, তাদের সাথে এই কয়েকটা দিন থেকেছে, এটাই অনেক কিছু। নিব্রাসকে বলেছিল সো সেভ আছে। আনায়ার কত কত বকা শুনল। নাজিয়াকে নিয়ে খান বাড়িতে আসো শিতাব জুম্মান। গাড়ি থেকে নেমে শিতাব জুম্মানকে নিয়ে ভেতরে যায় নাজিয়া। তার বাবা, বড় বাবা আর বড় আম্মু নাস্তা করছে। তার মাকে দেখতে পায়নি নাজিয়া। নাজিয়ার সাথে ডক্টর শিতাব জুম্মান চৌধুরীকে দেখে তিয়াস খান উঠে পড়ে। শিতাবও তাকে দেখে ভালো মন্দ জিজ্ঞেস করে নেয়। নাজিয়া বুঝতে পারছে না কি হচ্ছে সব। তখন তিয়াস খান বলেন, আমার ক্লায়েন্টের ছেলে শিতাব, ওর সাথে আমার আগে থেকে পরিচয়। তুমি ওকে কোথায় পেলে নাজিয়া? ওহ, উনি আমায় সেদিন পেয়ে তাদের বাড়িতে নিয়ে যায়। আর আন্টি অনেক ভালো। হ্যাঁ, সেদিন ও আমার গাড়ির সামনে পড়েছিল। নাজিয়াকে জড়িয়ে ধরে সুহাসিনী আদর করছে। এমনিতে তাদের পরিবারের উপর অনেক ঝড়ঝাপটা, সেই সাথে জায়ান যা করল। শিতাব জুম্মান সবার সাথে কথাবার্তা বলে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে তার হসপিটালের উদ্দেশ্য। আজকে সিতারা আহমেদের কেসের ফাইনাল ডেট। খান পরিবারের সবাই কোর্টে যাবে। সেই সাথে আহিয়া, তাহিয়া, নিব্রাস, তারা সবাইও যাবে। অবশ্য উকিলকে সব প্রমাণ দিয়ে রেখেছে নিব্রাস, তবে তার কাছেও কপি করা আছে সব। সে নিজেকে ছাড়া আর কাউকে ভরসা করতে পারে না। নাজিয়ার মন খারাপ। তার মায়ের এমন অবস্থা চোখের সামনে দেখবে কি করে। আজকে নিশ্চয়ই সব ফাঁস করবে। নির্দিষ্ট সময় সবাই কোর্টে হাজির হয়। সিতারা আহমেদকে আনা হয়। নারী পাচারের সাথে সম্পৃক্ত ছিল সে। সেই সাথে তাদের কোম্পানি থেকে অনেক ড্রাগস পাচার করা হতো, সেসবে সিতারা আহমেদ আর জায়ান খান ছিল। তাহিয়াকে মারার পরিকল্পনা করা শামীম সর্দার নিজেও সাক্ষী দিয়েছিল। সিতারা আহমেদের কৃতকর্মের জন্য তাকে ফাঁসির ঘোষণা দেওয়া হয়।
তবে তার চোখে মুখে কোন ব্যর্থতা কষ্টের চাপ কিছুই দেখা যায়নি। শামীম সর্দারকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাহিয়াকে তার বেঁচে ফেরার কথা জিজ্ঞেস করা হলে সে বলে, সেদিন শামীম সর্দার আমায় বাঁচিয়ে দেয়। সিতারা আহমেদ কোন কাজে আটকে যায় তাই আসতে পারেনি আমায় মারতে, আর তাকে শুধু শোনানো হয় আমি মরেছি, আর অন্য কারোর মৃত বডি দেখানো হয়। মর্গ থেকে নেওয়া হয়তো বা। তাদের আদালতের কাজ শেষ হতে বাইরে বেরিয়ে আসে সবাই। নাজিয়ার মনটা ভীষণ খারাপ। অনেক কিছুই তো জানা হলো না, বিশেষ করে নিবরাস অনেক কিছু লুকিয়েছে তার থেকে। কিন্তু এসব জিজ্ঞেস করলো আদৌ মুখ খুলবে তো নিবরাস? সে নিজেও তো সাদা কাপড়ে মোড়ানো একটা কালো জগতের রাজা, যার রাজ্য সম্পর্কে কেউ জানে না, না কেউই জানে না তার আড়ালের কৃতকর্মের সম্পর্কে। খান পরিবারের সবাইকে অনেকক্ষণ সান্ত্বনা দেয় নিবরাস। নাজিয়াকেও বুঝায় নিবরাস। নাজিয়ার তাতে হেল দোল নেই। সে তার পরিবারের সাথে বাড়িতে চলে যায়। নিবরাস ও বাড়িতে চলে আসে। আজকে অনেক দিন পর তার ভালো লাগছে। ভাবছে অনেক দিন হলো আনায়াকে সারপ্রাইজ দেওয়া হয় না, কিছু একটার ব্যবস্থা করবে। যেই ভাবা সেই কাজ। রোহিতকে বলে বাংলোতে সব আয়োজন করতে বলে। সন্ধ্যায় তারা সেখানে যাবে। আনায়াকে তার রাজনীতি কাজকর্ম সম্পর্কে অবগত রাখে না নিবরাস। তাকে এসবের বাইরে রাখে। সে চায় না আনায়ার মনে প্রশ্ন তৈরি হোক তাকে নিয়ে। তারও ভুলভ্রান্তি আছে, তবে সামনে থেকে সব সুন্দরভাবে চলার চেষ্টা করবে সে। বাড়িতে এসে মন খারাপ করে নিজের রুমে শুয়ে পড়ে নাজিয়া। অনেকক্ষণ কান্না করার পর সিতাবের কলের দেখা মিলে নাজিয়ার। রিসিভ করতে অপর পাশের ব্যক্তি বলে, তোমার তো মন খারাপ, চলো না কোথাও ঘুরতে যাই। বেশি না, জাস্ট কফি খেতে যাব ক্যাফেতে। আপনার কি মনে হয় এত কিছুর পর আমার মন ভালো আছে আর এসবের মুড আছে? প্লিজ এসবের কথা আমায় বলবেন না। রুড বিহেভ করলে তো আবার আমার শিক্ষা দীক্ষা নিয়ে কথা তুলবেন। আপনার এত এনার্জি, আপনি একাই যাব। আসছে আজাইরা আলাপ করতে। নাজিয়া মুখের উপর কল কেটে দেয়। সিতাব অনেকটা বোকা বনে যায় নাজিয়ার এমন কাণ্ডে। ডার্ক চকলেট কালারের শাড়ি পরিধান করেছে আনায়া। নিবরাসের সাথে সন্ধ্যায় বের হয়েছে সে। আজকে নাকি কি সারপ্রাইজ আছে তার জন্য। আনায়া চুপচাপ নিবরাসের কাণ্ড দেখে যাচ্ছে। বাংলোতে আসতে আনায়ার হাত ধরেই ভেতরে নিয়ে যায় নিবরাস। লিভিং রুমটা সাদামাটা। আনায়া বুঝতে পারছে না কোথায় গিয়ে সারপ্রাইজ দিবে নিবরাস। ভেতরে প্রবেশ করতে অন্ধকার অনুভব করে। কিছুক্ষণ পর নিবরাস লাইট অন করতে দেখে সোফা আর ট্রি টেবিলটা সাজানো। নানা রকম ড্রিঙ্ক, গিফট, ফ্লাওয়ার দিয়ে তাদের দুজনের সুন্দর একটা মুহূর্ত কাটে। আনায়ার নিজেকে অনেক লাকি মনে হয়। নিবরাস তাকে এতটা ভালোবাসে ভাবলে নিজেকে প্রশ্ন করতে মন চায়, আনায়া তুই এত ভাগ্যবতী কেন? দেখ তোকে কেউ ঠিক কতটা ভালোবাসে। এমনই ভালোবাসা সবার জীবনে আসুক এবং অটুট থাকুক। বেশ কয়েক মাস কেটে যায়। নাজিয়ার রেজাল্টও আসে। সে গোল্ডেন জিপিএ পেয়েছে। ইতালির ভিসাও পেয়ে গেছে। দেশে থাকার ইচ্ছেও তার নেই। দম বন্ধ লাগে তার। এরই মাঝে সিতাব তাকে অনেকবার দেখা করতে বলে। নাজিয়া বরাবরের মতো না করে দেয়। আজকে নাজিয়ার ফ্লাইট। তার পরিবারের সবাই এয়ারপোর্টে আসে। আনায়া, নিবরাসও আসে। নাজিয়ার খারাপ লাগছে না দেশ ছাড়তে। আজকে তার বেশ খুশি লাগছে। তার মায়ের কথা ভাবলে মনের ক্ষতটা আরো বেশি বেড়ে যায়। তবে বুঝাতে পারে না কাউকে। তবে যাওয়ার আগে সিতাবকে ছোট্ট করে মেসেজ দেয়, প্রণয় যদি ভাগ্যে থাকে তাহলে অচিরেই আবার আমাদের দেখা হবে। আপনার হৃদকোঠরে পূর্ণিমার চাঁদ হয়ে থাকব সেদিন। মানব না কোন বাঁধন।
নাজিয়াকে বিদায় দিয়ে আনায়া, নিবরাস ও রাজশাহীর উদ্দেশ্য রওনা হয়। নিবরাস ড্রাইভ করছে, আনায়া তার পাশের সিটে বসা। সেও গোমরা মুখ করে বসে আছে। তখন নিবরাস বলে, আর ইউ ওকে? নাজিয়া চলে গেল। 2 বছর পরে হলেও ও চলেই যেত। হুহ, ভালো। তবে ও ভালো নেই। জানি তো, এসব না করে বুঝালে হতো না। অনেক তো হলো, যে বুঝার তাকে একবার বললেই হয়ে যায়। আর তোমার মায়ের কাছে এসব কাজ করা নেশার মতো ছিল, যা সে সহজে কাটাতে পারত না আর না কাটাতো। কেউ পাপের শাস্তি পাচ্ছে, কেউ বা তার শাস্তি দেখে নিজে গুমরে মরছে। আসলে ঘৃণার আড়ালে ভালোবাসাটা কোন এক কোণে চাপা পড়লেও কোন এক সময় বোঝা যায় এখনো ভালোবাসা বেঁচে আছে। সবাই ভালো থাকুক আর তাড়াতাড়ি আমরা বাবুর পাপা আর মাম্মাম হয়ে যাই। অসভ্য লোক বাজে কথা আর গেল না। বাজে কথা কি? একদিন তো আমরাও বাবা আর মা হব। কি বলো, হব না? হব তো। তাহলে বললে এত লজ্জা পাওয়ার কি আছে? নির্লজ্জ জামাই। আমার লজ্জাবতী বউ। ভালোবাসি, আমি ভালোবাসি আমার নিজেকে। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কমেন্টে। আর এরকম ভালোবাসার রোমান্টিক গল্পগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।